সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা তোমাদের। তোমরা এর আগেও আমার ক্লাস করেছো। এই যে আধুনিক ইউরোপের ইতিহাস ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য প্রচারিত হয়েছে, সেই ধারাবাহিকতার আজকে আমি আবারও আলোচনা করছি ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। অর্থাৎ যে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল, যে ফরাসি বিপ্লব, সেই ফরাসি বিপ্লবটা ত্বরান্বিত হয়েছিল যেই দার্শনিকদের লেখনীর মাধ্যমে এবং যারা প্রভাবিত করেছিলেন সেই জনগণকে, সেই যে দার্শনিক তাদের কি ভূমিকা ছিল। সেই ফরাসি বিপ্লবের যে অনেকগুলো কারণ আমরা আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই মনে রেখেছো। অর্থাৎ ফরাসি বিপ্লবের যেমন সামাজিক কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল, তেমনি এই সকল কারণগুলোর সঙ্গে সঙ্গে কয়েকজন দার্শনিক বিজ্ঞ মনীষীগণ তারা মনে করতেন যে এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে পারে না, জনগণের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে। মধ্যযুগের যে সামন্ত প্রথা, যে রাজতন্ত্র, যে বুর্জুয়া শ্রেণীর, তাদের কাছ থেকে জনগণকে রক্ষা করতে হবে, অর্থাৎ রাষ্ট্র নিয়মের মাধ্যমে পরিচালিত হতে হবে। সে কারণে ফ্রান্সে সেই সময় যে সকল মনীষীগণ বা দার্শনিকগণ তাদের লেখনীর মাধ্যমে জনগণের মনে প্রভাব বিস্তার করেছিলেন, তাদের মধ্যে ছিলেন ভলটিয়ার, মন্টেস্কু। তোমরা বইও দেখতে পারো এবং লিখে রাখবে। ভলটিয়ার, মন্টেস্কু, ডেনিস ডিদেরো, মাবলি, জ্যাক রুসো, তাদের যে একটা ভূমিকা ছিল। তো আমি এখন যে দার্শনিক ভলটিয়ার সম্পর্কে আলোচনা করছি। তোমরা লিখো, দার্শনিক ভলটিয়ারের যে প্রভাব ছিল, অর্থাৎ এই ভলটিয়ার তার সময়কাল ছিল, তিনি যে সময় ফ্রান্সে তার লিখনির মাধ্যমে সাড়া জাগিয়েছিলেন, সে সময়টা ছিল 1600, ভলটিয়ার সেটা ছিল 1694 থেকে 1778 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়, সেই সময়ে তার অবস্থান ছিল ফ্রান্সে। এবং ফ্রান্সের যে লেখকদের মধ্যে এই ভলটিয়ারের যে লেখনী অন্যতম যে প্রভাব বিস্তার করেছিল, তার প্রকৃত নাম ছিল, তার প্রকৃত ভলটিয়ার নামে ডাকা হতো, যদিও বা তার প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া ম্যারি এরাওয়ে। তোমরা লিখো, কারণ তোমাদের ছোট ছোট কোশ্চেন আসলে হয়তো তার প্রকৃত নাম কি ছিল সেটা আসতে পারে। ফ্রাঁসোয়া মেরি এরাওয়ে, ফ্রান্সের যে তাদের যে নামের যে বানান সে অনুযায়ী একটু উচ্চারণটা আমাদের ওরকম, এরাওয়ে। ফ্রাঁসোয়া ম্যারি এরাওয়ে এই ভলটিয়ারের প্রকৃত নাম ছিল, এবং তিনি অনেকগুলো লেখা লিখেছিলেন এই যে শোষণের বিরুদ্ধে, অর্থাৎ অবিচারের বিরুদ্ধে। এবং তার সেই লিখনী বা তার যে গ্রন্থগুলো তিনি লিখেছিলেন, যে গ্রন্থের মাধ্যমে তার সারা জাগিয়েছিলেন, তার সেই লেখনীর মধ্যে তার লেখক, অর্থাৎ তার লেখা সবচেয়ে বিখ্যাত গ্রন্থগুলো হলো, তোমরা লিখো, অডিপ, আরেকটা গ্রন্থ আছে লেটার্স, আরেকটি আছে ফিলোসফিক্স, তার এই গ্রন্থগুলো বিখ্যাত ছিল।
DP letters, philosophics, elements of essays, elements of essays, elements of essays, on universal history, on universal history, and Zadig. তার বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থগুলো তার বিখ্যাত ছিল, তার লেখনীর বৈশিষ্ট্য ছিল তীব্র বিদ্রূপ এবং ব্যঙ্গাত্মকমূলক এবং সমালোচনামূলক, এবং তার এই বিদ্রূপ এবং সমালোচনাটা ছিল চার্চীয় অনাচারের বিরুদ্ধে। তার যে লেখনী, এই লেখনীর যে মূলটা ছিল চার্চীয় অনাচার এবং স্বৈরাচারী রাজতন্ত্রের নিপীড়নের বিরুদ্ধে। এবং এই গ্রন্থে তিনি লিখেছিলেন, এবং তিনি মনে করতেন যে অন্ধ কুসংস্কার জীবনে কখনো প্রগতি আনতে পারে না। সুতরাং তিনি এই অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে এই ক্ষমতা প্রয়োগ করেছিলেন, অর্থাৎ বিদ্রূপাত্মক লিখনী সমালোচনা করেছিলেন। এবং তার অর্থাৎ ভলতেয়ারের আক্রমণের বিষয়বস্তু ছিল রোমান ক্যাথলিক চার্চ, অর্থাৎ তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল রোমান ক্যাথলিক চার্চ। তার কাছে চার্চ ছিল ধর্মান্ধতার নামান্তর, তার কাছে চার্চ ছিল ধর্মান্ধতার নামান্তর। তিনি নাস্তিক ছিলেন না। হ্যাঁ, ধর্মান্ধতার নামান্তর অর্থাৎ অন্ধ কুসংস্কার ধর্মান্ধতার নামান্তর যেটা বলছেন তিনি, কিন্তু তিনি কিন্তু নাস্তিক ছিলেন না, তিনি ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তার লেখনীর জন্য তিনি দুবার লেখনীর জন্য তিনি দুবার কারাবরণ করেছিলেন। তিনি দুবারই পালিয়ে যান, এবং একবার ইংল্যান্ডে পালিয়ে যান এবং একবার রাশিয়াতে পালিয়ে যান। ভলতেয়ারের এই লেখনী দ্বারা তখন জনগণের যে প্রেরণা পেয়েছিল, এবং তিনি ছদ্মনামে লিখেছিলেন, এবং তার সমস্ত রচনা মানব জাতির নিরবচ্ছিন্ন প্রগতির কথা বলা হয়েছে। তার উদ্দেশ্য ছিল প্রগতির কথা লেখা, অর্থাৎ যুগ যুগ ধরে যে অনাচার চলছিল ফ্রান্সের জনগণের উপর, সেটা তিনি বিরোধিতা করে এই লেখাগুলো লিখেছিলেন। তিনি বিপ্লবী না হলে তার লেখা পূর্বতন সমাজে ভিত্তিমূলে আঘাত এনেছিল। তিনি বিপ্লবী ছিলেন, অর্থাৎ তার যে লেখার মধ্যে যে বিপ্লব এনেছিল সেটা আগের যে ব্যবস্থা, পুরাতন যে ব্যবস্থা, সেটার মূলে তিনি কুঠারাঘাত করেছিলেন। এবং এর ফলে তার লেখনীর মাধ্যমে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে, এবং ফরাসি বিপ্লবে তিনি অনুকূল সাড়া দিতে পেরেছিলেন। এর পরবর্তীতে অর্থাৎ আমরা ভলতেয়ারের এই যে গ্রন্থগুলো, এগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি এই বিদ্রূপ এবং সমালোচনামূলক গ্রন্থগুলো লিখেছিলেন শুধুমাত্র পূর্বতন ব্যবস্থার বিরুদ্ধে, অর্থাৎ প্রগতির দিকে জীবনটাকে নেওয়ার জন্য। তিনি যে অন্ধ যে কুসংস্কার বা অন্ধ ধর্ম বিশ্বাস, সেটার মূলে তিনি কুঠারাঘাত করতে চেয়েছিলেন, এবং তার লক্ষ্যবস্তু ছিল রোমান ক্যাথলিক চার্চ এবং স্বৈরাচারী নিপীড়নের বিরুদ্ধে। জনগণের নিরবচ্ছিন্ন প্রগতির কথা তিনি বলতেন, তো সে কারণে তাকে কারাবরণও করতে হয়েছিল। সুতরাং ভলতেয়ারের লেখনী আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি জনগণের মনে বিশেষ একটা প্রভাব সৃষ্টি করেছিল। এরপর হলো মন্টেস্কো। মন্টেস্কো নামও তোমরা শুনেছ, একটু মনে রাখবে। অর্থাৎ ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল, সে বিপ্লবের অন্যতম আরেকজন দার্শনিক ছিলেন, তিনি হলেন মন্টেস্কো। বা মন্টেস্কিউ ফ্রান্সের
যে ভাষা অনুযায়ী মন্টেস্কিউ তার সময়কাল ছিল 1689 থেকে 1755। মন্টেস্কিউ সেই ফ্রান্সে যে বিপ্লবে যে দার্শনিক যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে আরেকজন, অন্যতম একজন মনীষী, এবং মন্টেস্কিউ রচনায় দ্বারাও কিন্তু ফ্রান্সের জনগণ প্রভাবিত হয়েছিল। তার সময়কাল ছিল 1689 থেকে 1755 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি দেড় বছর তিনি প্রায় দেড় বছর ব্রিটেনে অবস্থান করেছিলেন এবং ব্রিটেনের থাকাকালীন সময়ে তার যে ব্রিটেনের যে শাসনতান্ত্রিক ভাবধারা তিনি লক্ষ্য করেছিলেন এবং সেটা দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক ছিলেন, অর্থাৎ ক্ষমতাটাকে স্বতন্ত্রীকরণ করার পক্ষে তিনি মত দিয়েছিলেন। তিনি সেটা মনে করতেন এবং তিনি মনে করতেন যে যদি একই ব্যক্তির হাতে আইন, বিচার এবং যে শাসন ক্ষমতা থাকে তাহলে কোনোভাবেই জনগণ সুবিচার পাবে না, অর্থাৎ বিচার, আইন ও নির্বাহী বিভাগ ন্যস্ত থাকলে জনগণের স্বাধীনতাটা লোপ পাবে। তো সুতরাং এই তিনটা ক্ষমতা কোনোভাবেই যেন একসাথে না হলে তাহলে জনগণের স্বাধীনতা লোপ পাবে। সে কারণেই তিনি তার 1748 সালে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, যেটা হলো দ্য স্পিরিট অফ লজ। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি 1748 সালে তিনি লিখেছিলেন কে? মন্টেস্কিউ। এটা খুবই বিখ্যাত একটি গ্রন্থ। দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি খুব বিখ্যাত একটা গ্রন্থ। এরকম আসতে পারে কিন্তু যে স্পিরিট অফ ল গ্রন্থটি কার লেখা, সে কারণে তোমরা একটু খাতায় লিখে রাখো, ভালো হবে, তোমাদের হয়তো পরবর্তী মনে পড়বে। এখন অনেকের কাছে হয়তো বইপত্র নেই, কিছুটা উপকার হবে তোমাদের। এবং এই দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থ নামক যে গ্রন্থটা, সেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির কথা উল্লেখ করেন। এই গ্রন্থের মধ্যেই মন্টেস্কিউ ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির কথা তিনি উল্লেখ করেন। এবং এই বইটি তখন ফ্রান্সে কিন্তু অনেক সাড়া ফেলে দিয়েছিল এই গ্রন্থটি, এবং এই গ্রন্থটি 18 মাসে প্রায় 22টি সংস্করণ বের করতে হয়েছিল। এবং সুতরাং বোঝা যায় যে এটা কতটা জনপ্রিয় একটি গ্রন্থ হয়েছিল। অর্থাৎ জনগণের যে স্বাধীনতার জন্য আইন আলাদা থাকা উচিত, বিচার বিভাগ আলাদা থাকা উচিত, নির্বাহী বিভাগ আলাদা থাকা উচিত, সেটা তিনি স্পষ্ট করে এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। এবং তিনি মনে করতেন যে সব জাতির ইতিহাসই ধারাবাহিকতার ইতিহাস, সব জাতিরই ধারাবাহিকভাবে একটা ইতিহাস রয়েছে, সেটা তিনি মনে করতেন। এবং তিনি আরেকটা মনে করতেন যে প্রত্যেক বিশেষ আইন আরেকটি আইনের সাথে যুক্ত, প্রত্যেকটি বিশেষ আইন আরেকটি আইনের সাথে যুক্ত, এবং দেশের ভৌগোলিক যে পরিবেশ, আবহাওয়া, ধর্ম, মানুষের জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য হতে হবে। যে আইনটা প্রয়োগ করা হবে বা আইনটা রচনা করা হবে, যে আইনটা জনগণের জন্য দেওয়া হবে, সেটা জনগণের যে সেই দেশের আবহাওয়া, ভৌগোলিক পরিবেশ, ধর্ম, ঐতিহ্য, তা জনসংখ্যা, আচার আচরণ, তাদের বাণিজ্য, জীবনযাত্রার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, এবং সেটাই হবে প্রকৃতপক্ষে আইন। এবং সুতরাং এই আইনের মধ্যেই তাহলে তিনি এই বিষয়গুলো থাকার ব্যাপারে জোর দিয়েছেন। তার যে স্পিরিট অফ লজ গ্রন্থটি খুবই সাড়া ফেলে দিয়েছিল। এবং তার প্রথম লেখা আরেকটা গ্রন্থ ছিল যে পার্সিয়ান লেটার্স। তার প্রথম লেখা ছিল দ্য পার্সিয়ানস লেটার। মন্টেস্কিউর অন্যতম আরেকটা গ্রন্থ পার্সিয়ান লেটার্স, এটাও তোমরা খাতায় লিখো। পার্সিয়ান লেটার্স নামক গ্রন্থে
তিনি পুরাতন তন্ত্রের এরকম আরেকজন বলেছিলেন কে? ভলতেয়ার। তিনিও কিন্তু পূর্বতন যে নিয়মকানুন সেটার বিপক্ষে ছিলেন, তিনি নতুন অর্থাৎ প্রগতির পক্ষে ছিলেন তিনি। সুতরাং মন্টেস্ক্যো পার্সিয়ান লেটার্স গ্রন্থে পুরাতন তন্ত্রের তীব্র সমালোচনা করেছিলেন, যা তার এই যে গ্রন্থগুলো তিনি পরবর্তীতে আরও লিখেছিলেন সেগুলো তিনি ছদ্মনামে লিখতেন, উজবেক এবং রিকা নামে। হ্যাঁ, উজবেক, তার ছদ্মনাম ছিল উজবেক এবং রিকা নামে তিনি লিখতেন। এবং এই পার্সিয়ান লেটার্স ছাড়াও তার আরও একটা গ্রন্থ ছিল, দ্য গ্রেটনেস অ্যান্ড ডিকেন্সেন্স অফ রোমান্স। লিখো যে দেখো আরও একটা গ্রন্থ, দ্য গ্রেটনেস অ্যান্ড credence of romance এইসব গ্রন্থে তিনি তার পুরাতন তন্ত্র সম্পর্কে লিখেছেন, আইন বিচার বিভাগ সম্পর্কে লিখেছেন, ব্যক্তি সাধারণ মানুষের স্বাধীনতা সম্পর্কে লিখেছেন। সুতরাং এই যে ভলটেয়ারের মতো এই মন্টেস্ক্যুর গ্রন্থগুলো কিন্তু অনেক বেশি সাড়া ফেলে দিয়েছিল, জনগণের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। তো এরকম আরও কয়েকজন দার্শনিক আছে, আমি উল্লেখ করে যাচ্ছি, যেমন ডেনিস দিদেরো। তোমরা নাম শুনেছ নিশ্চয়, আবার একটু মনে রাখার জন্য লিখে রাখো, ডেনিস দিদেরো। দিদেরো ছিলেন দার্শনিক, লেখক, সমালোচক এবং শিল্পী। তা সে যুগের এবং ভলটেয়ার এবং মন্টেস্ক্যুর পরে অন্যতম আরেকজন মনীষী, এবং তার মতে জগতে সকল নিয়মের লক্ষ্য হলো মানুষের মঙ্গল বিধান করা, অর্থাৎ যত কাজ করবে মানুষ তার লক্ষ্য থাকতে হবে মানুষের মঙ্গলের জন্য। হ্যাঁ, এবং যে কাজটা মঙ্গল সিদ্ধ নয় সেটা বুদ্ধি সিদ্ধ নয়, অর্থাৎ সেটা অবশ্যই ভালো কাজ নয়, যে মঙ্গল হবে না এমন কোনো কাজ আসলে সঠিক নয়, সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবং তিনি আরও মনে করতেন যে পারিপার্শ্বিক পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের সহজাত। মানুষের সহজাত ক্ষমতা রয়েছে, পরিপার্শ্বের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, এবং এই ক্ষমতা মানুষকে দিয়েছে মনুষ্যত্ব এবং অন্যান্য জীব থেকে আলাদা করেছে। তার এই সকল তার যে প্রকাশিত গ্রন্থগুলো ছিল তার মধ্যে যে এই বিষয়গুলো জনগণের যে মতামত সম্পর্কে, জনগণের যে মন সম্পর্কে, ইচ্ছা সম্পর্কে যে কথাগুলো তিনি বলেছেন সেটা তখন ফ্রান্সের জনগণের মনে প্রভাব বিস্তার করেছিল। এছাড়া আরও একজন ছিলেন মাবলি সম্পর্কে বলছি। মাবলি, দেখো মাবলি ম্যাবলি দার্শনিক ছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি যে অভিজাততন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন। তিনি মনে করতেন যে মানুষ সুখী থাকবে যদি সেখানে যে অভিজাত এবং সম্পদশালী না থাকে। সব বিত্তবান শ্রেণী কিন্তু সামাজিক অবিচারের জন্য দায়ী, সেটা তিনি মনে করতেন। এবং এরকম তিনি মনে করতেন যে আগে যখন সভ্যতার শুরুতে যখন সাম্য ছিল, কারণ তখন সুখ ছিল, কারণ তখন কিন্তু এরকম সম্পদশালী বা বিত্তবান শ্রেণী এত ছিল না। তো মাবলির দ্বারাও কিন্তু তখন সে ফ্রান্সের জনগণ প্রভাবিত হয়েছিল। এরপরে আরেকজন তোমরা লিখো, কদর্সে। কদর্সে তিনি একজন গণিতবিদ ছিলেন এবং দার্শনিকও ছিলেন। তার গ্রন্থটাও, তার লিখনির দ্বারাও কিন্তু ফ্রান্সের জনগণ প্রভাবিত হয়েছিল। এরপর তোমরা আরও একজন খুব বিখ্যাত দার্শনিকের নাম তোমরা জানো, যিনি তার বিভিন্ন গ্রন্থ দ্বারা জনগণকে প্রভাবিত করেছিলেন।
হলো যে জ্যাজেক রুসো। জ্যাক রুসো, রুসোর নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। রুসো ছিলেন সর্বাপেক্ষা মৌলিক এবং বৈপ্লবিক মতবাদের প্রবক্তা। রুসো শুধু চিন্তাশীল লেখকই নন, তিনি সে যুগের অন্যতম সৃষ্টিশীল লেখকও। তার লেখার অন্যতম আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ ছিল, এগুলো লিখো তোমরা, তার লিখিত গ্রন্থগুলো নিউ হেলোইস, তারপর এমিলি, এরপরে ছিল কনফেশন এবং সোশ্যাল কন্ট্যাক্ট। কনফেশন এবং সোশ্যাল কন্ট্যাক্ট বা সামাজিক চুক্তি, কন্ট্যাক্ট, রুসোর এই গ্রন্থগুলো বিখ্যাত ছিল। এবং তিনি মনে করতেন সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে তিনি বলেছেন যে মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু জীবনের সর্বত্র পরাধীন বা শৃঙ্খলিত। তিনি মনে করেন বা তিনি বলেছেন যে সভ্যতার শুরুতেই মানুষ স্বাধীন ছিল, তারা সুখ শান্তি এবং প্রাচুর্য ভোগ করত, কিন্তু সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে এটা লোপ পেতে থাকে, অর্থাৎ প্রকৃতি রাজ্যে মানুষ অনেক বেশি সুখী ছিল। এবং রুসো মনে করতেন যে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি নয়, রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি নয়, এবং সামাজিক চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এবং তার মতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের যৌথ ইচ্ছার মধ্যে নিহিত, এবং রাষ্ট্রের যে আইনবিধি সেটা জনগণের ইচ্ছার অনুযায়ী প্রণীত হওয়া উচিত, এবং সরকার হবে রাষ্ট্রের কার্যনির্বাহী সংগঠন। তো এভাবেই রুসোর যে বৈপ্লবিক মতবাদ তখন ফ্রান্সের জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তার বিপ্লবের মূল বাণী ছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রী। তার বিপ্লবের মূল বাণী ছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রী। তার বিপ্লবের মূলমন্ত্র ছিল, অর্থাৎ ফরাসি বিপ্লবের মূলমন্ত্র বলা হয় পরবর্তী থেকে এই যে মূলমন্ত্র, সেটা তার রুসো থেকে বিপ্লবের চিন্তাধারা থেকেই হয়ে উঠেছিল। সুতরাং এই যে ফরাসি বিপ্লবে কয়েকটি কারণের সঙ্গে এই কারণটিও ছিল, যেটা দার্শনিকরা তাদের লিখনির মাধ্যমে জনগণের মধ্যে সাড়া জাগিয়েছিলেন এবং জনগণের মনে গভীরভাবে তারা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। একসময় জনগণ, তারা শোষিত বঞ্চিত জনগণ, সেই বিপ্লবের মন্ত্রে উদ্ভূত হয়ে তারা বিপ্লবে সাড়া দিয়েছিল এবং ফ্রান্সে পরিবর্তন হয়েছিল। এবং এই ফরাসি বিপ্লবের সঙ্গে সঙ্গে সারা ইউরোপেও কিন্তু যে বিপ্লব হয়েছিল। সুতরাং এই যে আমরা ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লব পর্যন্ত আমরা পড়ছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবেই ক্লাসগুলো করে দেখো, এবং যে প্রশ্নটা আমি আগেও দিয়েছি এবং এখন দিয়েছি যে ফরাসি বিপ্লবে যে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই দেখা হবে। আমরা আশা করছি অচিরেই তোমাদের সঙ্গে ক্লাসরুমে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ তোমাদের।